আমি অভিষেক মান্নাদা এর আগের দিন মানে এপিসোড 9-এ আমি চ্যাপ্টার 4 সেখানে অভিযোজন এর প্রথম যে টপিকটি রয়েছে অর্থাৎ ক্যাকটাসের অভিযোজন বা আরও ব্রড সেন্সে সেরোফাইটিক অ্যাডাপ্টেশন সেটি সম্পর্কে আলোচনা করেছে। এরপরে ঠিক তোমাদের বইতে রয়েছে রুই মাছের বিশেষ একটি অঙ্গ পটকা সম্পর্কে, পটকা কেন প্রয়োজন বা সেই সংক্রান্ত অভিযোজন। তো আমি এখানেও একটু ব্রড সেন্সে রুই মাছ যে ধরনের প্রাণী মানে অ্যাকোয়াটিক অ্যানিমেল তার যে অ্যাডাপ্টেশনগুলো দেখা যায় সেই সম্পর্কে একটু তোমাদের পরিচিত করতে চাই, যাতে সার্বিক বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মায়। তো প্রথমে আমরা দেখে নিই অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন মানে জলজ অভিযোজন সেটা কি। জলজ পরিবেশে বসবাস করার জন্য প্রাণীদের যে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তন ঘটে সেটাকেই এক কথায় জলজ অভিযোজন বা অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন বলে। এবার এটা আবার দু রকমের হতে পারে। একটি হচ্ছে প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। সেটা কি না, যেসব প্রাণীদের পূর্বপুরুষ জলেতেই বসবাস করতো, অর্থাৎ কোনো সময়তেই স্থলচর ছিল না, তাদের অভিযোজনকে বলে প্রাথমিক জলজ অভিযোজন। মাছেদের যে অভিযোজন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। আর এটা ছাড়া আরেকটা যে অভিযোজন দেখা যায় সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, মানে যেসব প্রাণীদের পুরোপুরি স্থলচর ছিল কিন্তু পরিবেশের চাপে তারা পরবর্তী সময় স্থল ত্যাগ করে জলে বা জলজ পরিবেশে জীবনযাপন করতে বাধ্য হয়েছে, তাদের অভিযোজনকে সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন বলে। এর মধ্যে বিভিন্ন প্রাণীরা পড়তে পারে, যেমন ধরো কুমির, যেমন ধরো বিভিন্ন ওই হাঁস জাতীয় পাখি, তারপরে প্লাটিপাস, এরা হচ্ছে গৌণ জলজ অভিযোজন বা সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন দেখায়। তো আজকে আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, মানে এই মাছ এদের যে অ্যাডাপ্টেশনটা। তো প্রথমেই তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা মাছের রুই মাছের ছবি, এবং সেখানে এই ছবিটা দেখে যে যে অ্যাডাপ্টেশনগুলো তোমরা চিহ্নিত করতে পারবে সেগুলো হচ্ছে প্রথমেই আমরা দেখে দেহাকৃতি। তো মাছের যে দেহ সেটা মাকুর মতো, সেই জন্য ফ্রিকশন সেটাকে প্রতিরোধ করতে পারে, সহজে সাঁতার কাটতে পারে। দেহ পার্শ্বভাবে চ্যাপ্টা, মুখের সামনের দিক যেটা বা তুণ্ড যেটাকে বলে সেটা হচ্ছে কিছুটা সাংখ্যব প্রকৃতির বা ভালো করে বললে সাবকনিক্যাল, তার ফলে জলের বাধাটা তারা কাটিয়ে যেতে পারে। এরপরে সেকেন্ড যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে ওদের দেহের যে আবরণ। রুই মাছ যদি হয় তাদের বা এই জাতীয় মাছ যারা তরুণাস্থিযুক্ত মাছ নয়, মানে অস্থিযুক্ত মাছ, তাদের ক্ষেত্রে দেহের বাইরে সাইক্লয়েড বা টিনোয়েড আঁশ থাকে। আর যারা তরুণাস্থিযুক্ত মাছ মানে হাঙর জাতীয়, তাদের দেহের বাইরে আণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ থাকে। আঁশটা কী করে, মাছেরকে সাঁতারের সময় জলের যে ফ্রিকশনটা কাটাতে সাহায্য করে এবং আত্মরক্ষাতেও সাহায্য করে। এরপর আমরা দেখি মাছের পাখনা। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, আরও ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে মাছের টোটাল 7টা পাখনা থাকে। তার মধ্যে দু রকম পাখনা হচ্ছে জোড় পাখনা, যেটা তোমার বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। এরা হচ্ছে জোড় পাখনা, মানে 2+2। আর পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং যেটা পুচ্ছ পাখনা সেগুলো হচ্ছে বিজোড় পাখনা। তাহলে 1+1+1 মানে টোটাল 4+3 মানে 7টা। তো এই পাখনাগুলো কী করে, মাছের যখন সাঁতার কাটে তখন তার দেহের ভারসাম্য রক্ষা করে, সাঁতার কাটতে সাহায্য করে, দিক পরিবর্তন করতে সাহায্য করে, বিভিন্ন তলে ওঠানামা করতে সাহায্য করে, আবার দরকার হলে স্থিরভাবে ভেসে থাকতেও সাহায্য করে। পাখনাগুলো রশ্মিযুক্ত হওয়ার জন্য জলের চাপ সহ্য করতে পারে এবং সহজে ছিঁড়ে যায় না। এরপর যে বৈশিষ্ট্যটা আমরা আসবো সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, মাছের ফুলকা। দেখো, জলজ পরিবেশে শ্বাসকার্য চালাতে হলে কিন্তু ফুসফুস দিয়ে হবে না, তার জন্য ফুলকা তৈরি করতে হয়েছে প্রকৃতিকে। এবং ফুলকা অস্থিযুক্ত যারা মাছ তাদের ক্ষেত্রে গলবিলের দুপাশে থাকে, প্রচুর রক্তজালক থাকে, এবং এদের ক্ষেত্রে 4 জোড়া ফুলকা মানে 4+4 ফুলকা থাকে, যেটা আবার কানকো দিয়ে ঢাকা থাকে। কিন্তু তরুণাস্থিযুক্ত মাছ যেমন হাঙরের কথাই ধরো, এদের কিন্তু 5 জোড়া ফুলকা থাকে এবং সেখানে কোনো কানকো থাকে না। ফুলকা এই যে রক্তজালক রয়েছে তারা কী করে, ব্যাপন প্রক্রিয়ায় জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন থাকে তাকে নিয়ে নেয় এবং কার্বন ডাই অক্সাইড যেটা সেটা ছেড়ে দেয়। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি আসবো সেটা হচ্ছে মাছের পার্শ্বরেখা। মাছের দেহের স্পর্শ অনুভূতির যে গ্রাহক যেটা,
সেটা হচ্ছে পার্শ্বরেখা। পার্শ্বরেখা মাছের দেহের দুপাশে কানকো থেকে লেজ পর্যন্ত থাকে এবং জলের মধ্যে চাপ, তাপ, গভীরতা, হ্যাঁ, এমনকি জলের স্রোত কোন দিকে, কোনো শিকারী প্রাণী আছে কিনা আশপাশে, সেগুলো মাছকে বুঝতে সাহায্য করে। আবার শব্দ তরঙ্গের অনুভূতি গ্রহণ করতে সাহায্য করে, এমনকি দেহের ভারসাম্য রক্ষা করতেও এটি সাহায্য করে বলে বিজ্ঞানীদের ধারণা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের জন্য বিশেষ করে উপযোগী, সেটা হচ্ছে মাছের পটকা। তোমরা ছবি দেখতে পাচ্ছ মাছের পটকা। প্রথমে ছবিটা দেখলেই বুঝতে পারছো মাছের যে পটকা সেটা দুটো প্রকোষ্ঠযুক্ত। এই পটকা থাকে হচ্ছে অস্থিযুক্ত মাছ, মানে রুই, কাতলা এই সমস্ত মাছে উদর গহ্বরে। এর মধ্যে বায়ুর পরিমাণ বায়ুর পরিমাণ বাড়ালে কী হবে, মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যাবে, দেহের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কমে যাবে। তখন মাছ কী করবে, আপেক্ষিক গুরুত্ব যদি কমে যায় তাহলে মাছ জলের উপর ভেসে উঠবে। আবার প্রয়োজন মতো এর মধ্যে বায়ুর পরিমাণ কমিয়ে দিতে পারে। কমালে কী হবে, আপেক্ষিক গুরুত্ব বেড়ে যাবে, তার ফলে মাছ কী হবে, জলের মধ্যে ডুবে যাবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব চেঞ্জ করে এরা কী করছে, জলের উপরে প্রয়োজন মতো উঠতে পারে বা জলের গভীরে চলে যেতে পারে। পটকার যে দুটো প্রকোষ্ঠ, তার মধ্যে যেটা অগ্র প্রকোষ্ঠ, সেখানে রেড গ্ল্যান্ড থাকে, তার মাধ্যমে গ্যাস উৎপাদন করে এবং পটকাটা পুরোপুরি বায়ুপূর্ণ হয়ে যায়। এবার বায়ুপূর্ণ হয়ে গেছে মানে কি, মাছের দেহ হালকা হয়ে গেছে এবং সে উপরে চলে আসবে। এবার যখন প্রয়োজন মিটে যাবে তখন পশ্চাৎ প্রকোষ্ঠের যে রক্তজালক, তোমরা এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ রক্তজালক রয়েছে অসংখ্য। এই রক্তজালকগুলো কী করবে, ওই গ্যাসটা শোষণ করে নেবে। শোষণ করলে মাছের দেহ ভারী হয়ে যাবে, তখন পটকাটি বায়ুশূন্য হয়ে যাবে এবং মাছের যেহেতু দেহ ভারী হয়ে গেছে তখন সে আবার জলের নিম্নতলে চলে আসবে। অর্থাৎ পটকাটা এখানে একটা হাইড্রোস্ট্যাটিক অর্গান, মানে বাংলাতে বলে উদস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করছে এবং প্লবতা নিয়ন্ত্রণের মাধ্যমে মাছকে জলে ভাসতে বা ডুবতে সাহায্য করছে। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার যে মাছের যে পটকা সেটা দু রকমের হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এক ধরনের পটকাকে বলে ফাইসোস্টোমাস পটকা, যে ক্ষেত্রে দেখা যায় যে পটকার সঙ্গে মাছের যে এলিমেন্টারি ক্যানাল বা গাট, তার একটা যোগসূত্র থাকে, একটা নালীর মাধ্যমে যদি যোগসূত্র থাকে তাহলে সেটাকে বলে ফাইসোস্টোমাস পটকা। আর অপর একটা ধরনের পটকা দেখা যায় যেটাকে বলে ফাইসোক্লিস্টাস পটকা, যেখানে ওই এলিমেন্টারি ক্যানালের সঙ্গে সুইম ব্লাডারের যে কানেকশন বা যোগসূত্র সেটি থাকে না, ফাইসোক্লিস্টাস পটকা সেটা। তো এই দুই ধরনের পটকা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, অনেক বিজ্ঞানী এই নিয়ে গবেষণা করেছেন যে এই যে পটকায় যে গ্যাসটা থাকে সেটা আসলে কী ধরনের গ্যাস। তো এটাও এর মধ্যে ভেরিয়েশন রয়েছে। বিজ্ঞানীরা বলেন যে সমস্ত মাছ কম জলে থাকে বা জলের গভীরতা কম, মানে স্যালো ওয়াটারে থাকে, তাদের ক্ষেত্রে এই যে পটকায় যে উৎপন্ন গ্যাস, সেই গ্যাসটার যে কম্পোজিশন সেটা মোটামুটি অ্যাটমসফিয়ারের যে গ্যাসেস কম্পোজিশনের মতোই হয়, মানে যেমন নাইট্রোজেন 77% বা অক্সিজেন 20-21% এরকমই মোটামুটি থাকে, কার্বন ডাইঅক্সাইড এগুলো থাকে ওর মতো অ্যাটমসফিয়ারিক গ্যাসের কম্পোজিশনের মতো। কিন্তু যে সমস্ত মাছ ডিপ সিতে থাকে, গভীর সমুদ্রে থাকে, যেমন ইল জাতীয় মাছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের কম্পোজিশনটা আলাদা। তো বিজ্ঞানীরা বলছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে প্রায় 75.1% অক্সিজেন থাকে, 20.5% নাইট্রোজেন থাকে, 3.1% কার্বন ডাইঅক্সাইড থাকে এবং 0.4% আর্গন থাকে, যেটা কিন্তু অন্য ক্ষেত্রটির থেকে আলাদা এবং প্রায় অপোজিটই বলা যেতে পারে। এরপরে আমরা যে লাস্ট যে বৈশিষ্ট্যটি আসবো সেটি হচ্ছে মায়োটম পেশি। মায়োটম পেশির কথা তোমরা পড়েছো চ্যাপ্টার 1-এ, মাছের গমন যেখানে ছিল। তোমরা জানো যে মাছের মেরুদণ্ডের দুপাশে থাকে মায়োটম পেশি ভি আকারের, এবং এই মায়োটম পেশি সাঁতার কাটার সময় সংকোচন বা প্রসারণের মাধ্যমে মেরুদণ্ডকে দুপাশে আন্দোলিত করে। যদি ডান দিকের মায়োটম পেশি সংকুচিত হলে মাছ ডান দিকে বাঁকবে, আর যদি বাঁ দিকের মায়োটম পেশি সংকুচিত হয় তখন মাছ বাঁ দিকে বেঁকে যায়। এইভাবে মেরুদণ্ডকে দুপাশে আন্দোলিত করার মাধ্যমে মাছ কিন্তু জলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলে। তো আজকে আমরা মাছের বা আরও ভালো করে বললে অ্যাকোয়াটিক অ্যানিমেল, যে কোনো রকমের মাছ, যেটা রুই, কাতলা, হাঙর, সেই সমস্ত মাছের মোটামুটি যে অভিযোজনগুলো হয় বা অ্যাডাপ্টেশনগুলো যেগুলো হয় সেগুলো সম্পর্কে ধারণা পেলাম।